আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সাথে উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে বিশ্বের বৃহত্তম রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 15 সেকেন্ডেই যুদ্ধ শেষ, আমেরিকার গোপন মাইক্রোওয়েভ অস্ত্রে হতবাক ইরান। সুদানের নীল নদে নৌকাডুবি, নিহত কমপক্ষে 21। কানাডা ইস্যুতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন 6 রিপাবলিকান। নেতানিয়াহুকে ক্ষমা না করায় ইসরায়েলি প্রেসিডেন্টের সমালোচনা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সাথে চলমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের বুকে বিশ্বের বৃহত্তম রণতরী পাঠিয়ে এক বিশাল সামরিক বার্তা দিল যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। পেন্টাগন থেকে নিশ্চিত করা হয়েছে যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো বিশাল আকৃতির বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে এই মুহূর্তে ভূমধ্য সাগর হয়ে মধ্যপ্রাচ্যের স্ট্র্যাটেজিক অবস্থানে মোতায়েন করা হয়েছে, যা কেবল একটি সাধারণ টহল নয়, বরং এর পেছনে রয়েছে গভীর সামরিক ও রাজনৈতিক উদ্দেশ্য। এই রণতরীটি আসলে সাগরের বুকে ভাসমান একটি ছোটখাটো শহরের সমান, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কয়েক হাজার নৌসেনা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সাম্প্রতিক মিসাইল কর্মসূচি এবং ওই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণেই ওয়াশিংটন তাদের শক্তি প্রদর্শনের এই পথ বেছে নিয়েছে। কারণ হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার জন্য এখন সর্বোচ্চ অগ্রাধিকার। অন্যদিকে ইরান বিষয়টিকে সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং তেহরানের পক্ষ থেকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের সীমানার কাছে বিদেশি শক্তির এমন বিশাল সমাবেশ তারা কোনোভাবেই মেনে নেবে না। এই রণতরী মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যের তেলের বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও এক ধরনের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ যে কোনো ভুল বোঝাবুঝি বা ছোটখাটো সংঘাত মুহূর্তের মধ্যে বড় আকারের যুদ্ধের রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সৌদি আরব এবং ইসরায়েলের মতো মিত্র দেশগুলো কিছুটা স্বস্তি প্রকাশ করলেও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সাগরের বুকে এই বিশাল রণতরীর উপস্থিতি এবং তার সাথে থাকা স্ট্রাইক গ্রুপের ডেস্ট্রয়ার ও ক্রুজারগুলো মূলত একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে সক্ষম, যা প্রতিপক্ষের যে কোনো ড্রোন বা মিসাইল হামলাকে প্রতিহত করতে পারে। তবে সামরিক শক্তির এই মহড়া কি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে দেবে, নাকি এটি ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে, সেটাই এখন দেখার বিষয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের এক অবিশ্বাস্য প্রযুক্তির দিকে, যেখানে শোনা যাচ্ছে মাত্র 15 সেকেন্ডেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক গোপন মাইক্রোওয়েভ অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরানসহ বিশ্বের অনেক সামরিক শক্তিকেই হতবাক করে দিয়েছে। আধুনিক সমরাস্ত্রে এতদিন আমরা মিসাইল বা বোমার ব্যবহার দেখে এসেছি, কিন্তু পেন্টাগন এবার এমন এক প্রযুক্তির দিকে ঝুঁকছে যা ডাইরেক্ট এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ নামে পরিচিত, এবং এর বিশেষত্ব হল এটি কোনো শব্দ বা বিস্ফোরণ ছাড়াই প্রতিপক্ষের ইলেকট্রনিক সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। বিশেষ করে ইরানের ড্রোন প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি হয়েছে তাকে মোকাবিলা করতেই আমেরিকা তাদের এই গোপন হাই পাওয়ার মাইক্রোওয়েভ বা এইচপিএম প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে, যা আলোর গতিতে ছুটে গিয়ে শত্রুর ড্রোন ঝাঁক বা মিসাইল গাইডেন্স সিস্টেমের সার্কিট পুড়িয়ে দিতে সক্ষম। পেন্টাগনের সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন, এই অস্ত্রটি ব্যবহার করতে কোনো বারুদ বা প্রজেক্টাইল প্রয়োজন হয় না, বরং এটি একটি অদৃশ্য শক্তির তরঙ্গ যা নিমেষেই আকাশে থাকা একাধিক টার্গেটকে একসাথে ঘায়ল করতে পারে। এবং সবথেকে ভয়ের বিষয় হল, আক্রান্ত পক্ষ বুঝতেই পারবে না যে তাদের ওপর কী আঘাত হানা হয়েছে। ইরানের সামরিক বিশ্লেষকরা এই খবরকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছেন, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাডার এবং ইলেকট্রনিক কমিউনিকেশনের ওপর নির্ভরশীল। আর আমেরিকার এই নতুন অস্ত্র যদি সত্যিই 15 সেকেন্ডের মধ্যে কার্যকরী হয়, তবে তা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এই মাইক্রোওয়েভ প্রযুক্তি বা থর সিস্টেম নিয়ে সামরিক মহলে জল্পনা-কল্পনা অনেক দিন ধরেই ছিল, কিন্তু সম্প্রতি এর ফিল্ড টেস্ট বা মাঠ পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পর তা যুদ্ধের গতানুগতিক ধারণাকেই পাল্টে দিয়েছে। এটি এমন এক প্রযুক্তি যা প্রাণহানি কম ঘটালেও শত্রুকে অন্ধ এবং পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ যুদ্ধ জয়ের জন্য এখন আর রক্তক্ষয়ী সংঘর্ষের প্রয়োজন নাও হতে পারে, কেবল প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দিলেই চলবে। তবে প্রযুক্তির এই ইঁদুর বিড়াল খেলায় ইরানও যে বসে নেই তা বলাই বাহুল্য। তারাও হয়তো পাল্টা কোনো জ্যামিং প্রযুক্তি বা অ্যান্টি রেডিয়েশন মিসাইল তৈরির পথে হাঁটছে। সুদানে নীল নদে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা আবারও দেশটির জলপথের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নীলনদ সুদানের মানুষের যাতায়াত এবং বাণিজ্যের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু সঠিক তদারকির অভাব, পুরাতন নৌযান এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করার প্রবণতা বারবার এমন দুর্ঘটনার জন্ম দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল এবং তাদের মধ্যে অধিকাংশই ছিলেন স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং নারী, যারা নদী পার হয়ে দৈনন্দিন কাজে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঝ নদীতে যাওয়ার পর প্রবল স্রোত এবং ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং যাত্রীদের কারোরই লাইফ জ্যাকেট বা সাঁতারের সরঞ্জাম ছিল না। ফলে মুহূর্তের মধ্যেই আনন্দের যাত্রাটি এক বিষাদময় ট্র্যাজেডিতে পরিণত হয়। উদ্ধারকর্মীরা এবং স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালেও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয় এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সুদানের সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে নিখোঁজদের খুঁজে বের করার, কিন্তু নীলনদের এই অংশে পানির গভীরতা এবং স্রোতের তীব্রতা সবসময়ই বিপজ্জনক। এই ঘটনাটি সুদানের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাহীনতার এক করুণ চিত্র তুলে ধরেছে, যেখানে সামান্য একটু নদী পারাপারের জন্যেও মানুষকে জীবনের ঝুঁকি নিতে হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরেই সুদানের নৌ নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের কারণে অবকাঠামোগত উন্নয়ন সেখানে থমকে আছে। নিহতদের পরিবারের আহাজারিতে এখন সুদানের আকাশ ভারী হয়ে উঠেছে, আর স্বজন হারানো মানুষগুলো কেবল তাদের প্রিয়জনের মরদেহটি ফিরে পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন। এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির চরম উন্নতির যুগেও বিশ্বের অনেক প্রান্তে মানুষ এখনও মৌলিক নিরাপত্তার অভাবে প্রাণ হারাচ্ছেন। কানাডা ইস্যুতে খোদ ডোনাল্ড ট্রাম্পের দলেরই ৬ জন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর তার বিরুদ্ধে ভোট দিয়েছেন, যা মার্কিন রাজনীতিতে দলীয় ঐক্যের ফাটল হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটির সূত্রপাত হয়েছে কানাডার সাথে আমেরিকার বাণিজ্য নীতি এবং শুল্ক আরোপে প্রস্তাবনাকে কেন্দ্র করে, যেখানে ট্রাম্প প্রশাসন এমন কিছু কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিলেন যা কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর বড় প্রভাব ফেলত। তবে রিপাবলিকান দলের এই ৬ জন সদস্য মনে করছেন কানাডা কেবল আমেরিকার প্রতিবেশীই নয়, বরং অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, তাই তাদের ওপর অতিরিক্ত শুল্ক বসালে আখেরে ক্ষতি হবে আমেরিকার অর্থনীতিরই, বিশেষ করে সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোর কৃষি এবং অটোমোবাইল শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে। এই ভোটাভুটি প্রমাণ করে যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সাথে সবসময় তার নিজ দলের আইন প্রণেতারাও একমত হতে পারছেন না, বিশেষ করে যখন তা দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রদেশের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি তৈরি করে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার প্রশাসন এই ভোটাভুটিকে স্বাগত জানিয়েছেন এবং কূটনৈতিক চ্যানেলে লবিং চালিয়ে যাচ্ছেন, যাতে দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্লেষকরা বলছেন এই ৬ জন রিপাবলিকান সিনেটরের বিদ্রোহ ট্রাম্পের জন্য এক বড় ধাক্কা, কারণ তিনি সাধারণত দলের ভেতরে নিরঙ্কুশ আনুগত্য আশা করেন, কিন্তু অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে দলীয় রাজনীতি যে সবসময় কাজ করে না সেটাই এই ঘটনায় স্পষ্ট হল। আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও এর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ব্যবসায়ীরা মনে করছেন কানাডার সাথে সুসম্পর্ক বজায় রাখা সাপ্লাই চেইনের জন্য জরুরি, অন্যদিকে কট্টরপন্থীরা মনে করছেন দেশীয় শিল্প বাঁচাতে শুল্ক আরোপ জরুরি ছিল। রাজনীতিতে এমন মতভেদ বা ক্রস ভোটিং গণতন্ত্রের সৌন্দর্য হলেও ট্রাম্পের মতো নেতার জন্য এটি নিঃসন্দেহে একটি অস্বস্তিকর মুহূর্ত। ইসরায়েলি রাজনীতি ও ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কঠোর সমালোচনা করেছেন, কারণ তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে আইনি ক্ষমা বা পার্ডন করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, বর্তমানে একাধিক দুর্নীতির মামলায় জেরবার এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই আদালতের রায়ের ওপর ঝুলছে। ট্রাম্প এবং নেতানিয়াহুর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর, যা তাদের শাসন আমলে আব্রাহাম অ্যাকর্ডস বা জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতির মাধ্যমে বিশ্ব দেখেছে। ট্রাম্প মনে করেন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে ক্ষমতা থেকে দূরে রাখতেই এই আইনি জট তৈরি করা হয়েছে। তাই ইসরায়েলের প্রেসিডেন্টের উচিত ছিল তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া। তবে ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগের কার্যালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে যে বিচার বিভাগ স্বাধীন এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির হস্তক্ষেপ করার সুযোগ নেই। ট্রাম্পের এই সমালোচনা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ এক দেশের নেতা হয়ে অন্য দেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় মন্তব্য করা খুব একটা সুলভ নয়। তবে ট্রাম্প বরাবরই প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে কথা বলতে পছন্দ করেন এবং এই ক্ষেত্রেও তিনি তার বন্ধু নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাতে কার্পণ্য করেননি। ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদল মনে করেন নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার, অন্য দল মনে করেন দুর্নীতির বিচার হওয়াই উচিত। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে ট্রাম্প এবং নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্য একে অপরের সাথে কতটা নিবিড়ভাবে জড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দুই নেতার প্রভাব অপরিসীম এবং ট্রাম্পের এই মন্তব্য হয়তো ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর সমর্থকদের নতুন করে উজ্জীবিত করতে পারে।